অথবা আলী লারিজানি, যিনি সিকিউরিটি হেড, ন্যাশনাল সিকিউরিটি, তিনি কোথায় আছেন তার সন্ধান যদি দিতে পারে তাহলে $1 কোটি দেওয়া হবে তাকে, যিনি দিতে পারবেন সন্ধান। শুধু তাই নয়, তাকে আমেরিকাতে চিরকালের জন্য বসবাসের সুযোগ দেওয়া হবে পুরুষানুক্রমে। এইগুলো দিচ্ছেন, এগুলো হলো দুর্বলতার লক্ষণ। It clearly indicates the weakness of American government and particularly Donald Trump. আমি পরিষ্কারভাবে বলবো, এরকম পুরস্কার ঘোষণা দেয় এগুলো সস্তা মনোবৃত্তি। আমেরিকার মতো একটা শক্তিধর রাষ্ট্র যদি কোনো ব্যক্তির সন্ধান দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে গভর্নমেন্ট, তাহলে বুঝতে পারেন যে আমেরিকান গভর্নমেন্টের অবস্থা এখন কোথায় গিয়ে পড়ছে। ওয়ান ম্যান শো গভর্নমেন্ট, যেটা আমেরিকার কোনো গভর্নমেন্ট এরকম ছিল না। ডোনাল্ড ট্রাম্প যা করছে ইউনিলেটারালি করছে। হি ইজ নট বিং সাপোর্টেড বাই কংগ্রেস, হি ইজ নট বিং গিভেন পারমিশন বাই কংগ্রেস টু ডু দ্যাট। এটা করতে পারে না। আপনি জানেন যে প্রমাদ মানে অনেক কিছু লুকিয়ে রাখে। আর ইসরায়েল যেটা করছে এটা হলো তার যে ইরানের আক্রমণে ইসরায়েলের তেল আবিব এবং হেইফাতে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে প্রতিদিন, সেটারও কোনো খবর দিচ্ছে না। আপনি গত রাত্রে সেহরির সময় 400 ড্রোন দিয়ে আক্রমণ করেছে ইরান তেল আবিবের উপরে। এবং রাশিয়ার একটা গোয়েন্দা সংস্থা, রুশ গোয়েন্দা সংস্থা একটা ডেটা দিয়েছে যে এইখানে তাদের যে মোনা এটা এটা হ্যাঁ হ্যাঁ তাদের ডিমোনা পারমাণবিক কেন্দ্র, যেটা অলমোস্ট দ্য সেন্ট্রাল নিউক্লিয়ার পাওয়ার, যেটা এটা ডিস্ট্রয় করে দিচ্ছে ইরান, ইসরায়েলের ডিমোনা। তারপরে এখানে সৈন্য মারা গেছে, আপনার তাদের বিমান বাহিনীর লোক মারা গেছে, তাদের 6 জন আইডিএফ জেনারেল মারা গেছে, সেখানে মারা গেছে আপনার পুরাপুরি তো আমি এখানে দেখতেছি না, 462 জন ট্রুপস মারা গেছে এখানে, আপনার 138 জন মারা গেছে, আপনার বিমান বাহিনীর অফিসার মারা গেছে ইসরায়েলের। বাট all these news are being concealed by ইসরায়েল। এবং শুধু তাই না, ইসরায়েলের প্রেজেন্ট গভর্নমেন্ট একটা দিয়েছে, সতর্ক বার্তা দিয়েছে যে ইসরায়েলে যারা মিডিয়া হিসেবে কাজ করে তারা যেন কখনো ইসরায়েলে যা করছে এগুলো যেন ফুটেজ কোথাও না পাঠায়, পাঠাইলে 5 বছরের জেল। এক্স্যাক্টলি। তো সেই জন্য উই আর নট গেটিং দ্য রিয়েল হ্যাপেনিংস in Tehran or any other part of Israel. তো এইগুলো দিচ্ছে না বলে আমরা অনেক কিছুতেই আপনার ইয়েতে আছি, অন্ধকারে আছি। আর আরেকটা জিনিস হলো এই যে এখন ডোনাল্ড ট্রাম্প যে বুদ্ধি নিচ্ছে সেটা হলো এখানে একটা বুঝতে হবে যে যুদ্ধটা ইসরায়েল এবং আমেরিকা করছে কনভেনশনাল ওয়ার, আর ইরান কিন্তু কনভেনশনাল ওয়ারে গেছে না। কনভেনশনাল ওয়ার হলো সৈন্য নামাবে, যেটা ইরাকে করছে, যেটা ধরেন লিবিয়াতে, এবং যেটা আফগানিস্তানে করছে, ট্রুপস নামানো গ্রাউন্ডে। গ্রাউন্ডে ট্রুপস নামানোর তো সুযোগ নাই ইরানে, কারণ ইরান ইজ নট ইরাক। আপনি ইরাকের গ্রাউন্ডে যখন সৈন্য নামাচ্ছিল তখন অলরেডি ইরাকের রিপাবলিকান গার্ড ভ্যাকেটেড হয়ে গিয়েছিল স্ট্রাইকিং এ। আমেরিকান মেরিন সেনারা, আমেরিকান এয়ারফোর্স স্ট্রাইকিং করে সব শেষ করে দিয়েছিল। হ্যাঁ, অর্থাৎ রিপাবলিকান গার্ড ইরাকের একেবারে ডিসমেন্টাল হয়ে গিয়েছিল। কিন্তু সেটা তো ইরানে পারে নাই, তারা প্রতিদিন রেলেন্টলেসলি স্ট্রাইকিং করে যাচ্ছে, কিন্তু ইরানের আইআরজিসি কিচ্ছু করতে পারেনি। এবং আমি আপনাকে আরেকটা তথ্য দেই, আইআরজিসি তো আছেই, সেটা তো আছে, এটা ইনট্যাক্ট আছে, এটাতে কোনো টাচ করতে পারে না। আজকে আমি ভারতের বেশ কয়েকজন ডিফেন্স অ্যানালিস্ট এবং স্ট্র্যাটেজিক অ্যানালিস্টের বক্তব্য শুনলাম। আরেকটা হলো এই ইরানের 1 মিলিয়ন যোদ্ধা আছে, এই যোদ্ধা নারী পুরুষ মিলে, এবং নারীদের মধ্যে এমন আছে কমান্ডো অ্যাটাক করতে পারে এবং তারা ফ্রি মেশিন গান চালাতে পারে। তো সুতরাং এই 10 লাখ কিন্তু আলাদা করে রাখা হয়েছে। অর্থাৎ ইরান had been taking this preparation of this war, for 25 years back, কারণ তারা জানতো যে একদিন ইরানকে ইসরায়েল এবং আমেরিকার সাথে লড়তে হবে। সো they were taking the long standing preparation, তারা নিচ্ছিল সব দিক থেকে। সুতরাং ইরানের দিক থেকে এটা কনভেনশনাল ওয়ার না, আমেরিকার দিক থেকে আর ইসরায়েলের দিক থেকে কনভেনশনাল ওয়ার। এখন ট্রুপস নামালে কি সমস্যা হবে দেখেন, ট্রুপস তো ডাইরেক্টলি আপনার নামাইতে পারবে না। ইরানের 3 দিক হলো পর্বত সংকুল, মাউন্টেনিয়াস স্টেট। ইরানের যে জিওগ্রাফিক্যাল ফিচার ইজ কোয়াইট আনফ্রেন্ডলি টু দ্য ফরেনার্স, টু এনি ফরেন ইনভেডার্স টু স্টেপ ইন দ্য সয়েল অফ ইরান। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যে দিকটা খোলা আছে, পূর্ব এবং দক্ষিণ দিকের একটা অংশ সমুদ্র,
ওই দিক দিয়ে যদি জাহাজ দিয়ে শুনছি যে জাহাজ দিয়ে তারা সৈন্য নামাবে, সিম্পলি ইম্পসিবল, আমেরিকা ইসরায়েল পারবে না। কারণ সেইখানে তারা তখন অল্প অল্প মানে স্বল্প পাল্লার মিসাইল মারবে জাহাজের উপরে, তখন আর ব্যালিস্টিক মিসাইল হ্যাঁ মারবে না, তখন স্বল্প পাল্লারটা মারবে। তারপরে অনেকে বলছে যে প্যারাট্রুপার মানে প্লেন থেকে সৈন্য নামাবে, তো প্যারাট্রুপার হয়ে যারা নামবে তারা তো আস্ত রাখবে না, তারা আপনার লং রেঞ্জ মেশিন গান দিয়ে গুলি করে দিবে, যখন নামতেছে তখনই গুলি করে দিবে। সো ইট ইজ রিয়েলি টাফ এক্স্যাক্টলি টু গেট স্টেপ অন দ্য সয়েল অফ ইরান বাই এনি সর্ট অফ ফরেন ইনভেডার্স। সম্ভব কিন্তু তাদের কিছু পরিকল্পনা আছে, যেহেতু তারা পাঠাচ্ছে, তারা নিশ্চয়ই কত কোথায় তারা পাঠাচ্ছে, আসতেছে, তাও তো শুনতেছি। তো let us see the position of the American soldiers or Israeli soldiers. হ্যাঁ, আমি যেটা বলছি যে জি বলেন। উভয়চর যুদ্ধ জাহাজ মানে পাঠাচ্ছে, তো উভয়চর বলতে আসলে কি, মানে সেটাতে সফল হবে? উভয়চর যুদ্ধ জাহাজ মানে কি জলেও চলে স্থলেও চলে জাহাজ। তবে আমি জানি না, আমি জানি জলচর যুদ্ধ জাহাজ সম্পর্কে জানি, জল দিয়ে চলে। উভয়চর তো হবে স্থলেও জলেও, যেমন সাপ উভয়চর প্রাণী, জলেও চলতে পারে আবার মাটিতে উঠতে পারে সাপ। তো আমি উভয়চর যুদ্ধ জাহাজ সম্পর্কে আমার ধারণা নাই, এই যদি থাকে আমি একটু চেক আউট করে দেখবো। তবে এইটা ঠিক যে ট্রুপস নেমেও লাভ নাই, তারা একেবারে গেটওয়ে পর্যন্ত ইরানের আসতে পারবে, সম্ভব না আসাটা, কারণ ম্যাসাকার হবে, সিরিয়াস সিভিল ক্যাজুয়ালিটি হবে। এটা এত বড় ক্যাজুয়ালিটি করা সম্ভব না। আর ইরান এত বড় ক্যাজুয়ালিটি করতে ইরানের মাটিতে কোনো বহিঃশত্রুকে দিবে না, এটা বলে লাভ নাই। একমাত্র আছে একটাই পন্থা, নিউক্লিয়ার পাওয়ার চার্জ করলে। তো নিউক্লিয়ার পাওয়ার চার্জ, আমি তো গত যে 1 বছর আগে 12 দিনের যুদ্ধ হয়েছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে, তখনই আমি বলছিলাম যে আমি এই ব্যাপারে মোটামুটি কনফিডেন্ট যে ইরানের হাতে ইরানের হাতে অস্ত্র আছে, সর্বোচ্চ ধ্বংসকারী অস্ত্র ইরানের হাতে আছে। অর্থাৎ ইরানকে যদি নিউক্লিয়ার অ্যাটাকে যায় তাহলে ইরান কিন্তু রিটালিয়েট করবে। I believe that with the same rank and status of the arms.